বসবাসের যোগ্যতা হারাচ্ছে ঢাকা। সরকার আর নাগরিকরা মিলে প্রাণশক্তি নষ্ট করছে রাজধানীর। অভিযোগ নগরবিদদের। 54টি সেবা সংস্থা সমন্বয়হীনতার অভাবে, জবাবদিহিতার অভাবে আমাদের জনদুর্ভোগ মোকাবিলা করতে পারছে না। টঙ্গীর মিলগেট বস্তিতে আগুনে পুড়ে গেছে 2 শতাধিক বসত বাড়ি। বৃষ্টিতে খোলা আকাশের নিচে অসহায় কয়েকশো মানুষ। আগুনের শব্দ উঠেছে, ছেলে মেয়েরা বাড়িছে, সব পুড়েছে, শুধু কাপড়টা ছাড়া আর কিছু নাই। সীমান্তবর্তী জেলাগুলোতে হু হু করে বাড়ছে সংক্রমণ। রাজশাহীতে আরও 4 জনের মৃত্যু। 3 ধরনের তিল ধারণের ঠাঁই নেই। লকডাউন পরিস্থিতি আমার মনে হয় একটু প্রশাসন অনেক কড়াকড়ি করতেছে আগের চেয়ে। আম্মু হঠাৎ করে সকাল থেকে খুব অসুস্থ আর কি। তাও তো বাসা থেকে যখন বের হই কোনো গাড়ি ঘোড়া কিছু নেই, 1 ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম। উপসচিব মাহবুব শাহিনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করলেন স্ত্রী ডাক্তার জাকির রেজওয়ান। পুলিশ দিয়ে হয়রানি করেছেন শ্বশুরকেও। ভরা মৌসুমে আবারও বাড়ল চালের দাম। মিনিকেট কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। মিলারদের দুষছেন খুচরা বিক্রেতারা, ক্ষুব্ধ ক্রেতারা। একেবারেই শেষ দিকে স্বপ্নের পদ্মা সেতু। চলছে রোড ও রেলের স্ল্যাব স্থাপনের কাজ। আগামী বছরের জুনের মধ্যেই একই সঙ্গে চলবে গাড়ি ও ট্রেন। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবারে জানাবো পুরো খবর। বসবাসের যোগ্যতা হারাচ্ছে রাজধানী। নগরবিদদের অভিযোগ, সরকার আর নাগরিকরা মিলেই প্রাণশক্তি নষ্ট করছে ঢাকার। তাই পরিস্থিতির উত্তরণে সবাই সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। নাজমুল হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্বের জনবহুল মেগাসিটি। প্রায় 2 কোটি বাসিন্দার এই মহানগরী। প্রতিদিনই জীবন ও জীবিকার খোঁজে ছুটে আসেন মানুষ, যুক্ত হন নতুন নতুন বাসিন্দা। ধনী গরিবের এই শহরে সংকট সীমাহীন, কিন্তু স্বাধীনতার 50 বছরেও সমাধান মেলেনি। সরকারে যেই থাকুক না কেন, তাদের ওয়েল প্ল্যানিং এর অভাবে এই জিনিসটা হচ্ছে। সরকার যত রকমের প্রজেক্ট গ্রহণ করে দেখা যায় সেটা 100টার মধ্যে 99টাই হলো পরিবেশ বিরোধী। দূর ভবিষ্যতে ঢাকাতে অ্যাকচুয়ালি আসলে বসবাস মানুষ করতে পারবে না জীবজন্তু ছাড়া। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বৈশ্বিক জরিপে বসবাসযোগ্য 140টি শহরের মধ্যে 3 বছরে 2 ধাপ এগিয়ে ঢাকার স্থান এখন 137তম, মানে শেষের দিক থেকে 4 নম্বরে। দাবদাহে এবছর ঢাকার তাপমাত্রা রেকর্ড গড়েছে। সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় এই মহানগরী। বিশ্বে ঢাকার অবস্থান তলানিতে। এর দায় কার? বাংলাদেশের পজিশন 137তম হওয়ার অন্যতম কারণ কিন্তু আমরা নিজেরাই। এখন ঢাকা শহরে যে আরও জলাবদ্ধ বা এইসব সমস্যাগুলো সমাধান না হলে আসলে আমাদের টিকে থাকা কঠিন হয়ে যাবে। এই জলাবদ্ধতা দূর করার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করা উচিত। কিছু স্বেচ্ছাসেবী সংগঠনরাও যেভাবে কাজ করতেছে, আমাদের উপর থেকেও সেভাবে আমাদেরকে সাপোর্ট দিতে হবে। আন্তর্জাতিক জরিপ নিয়ে নগর পরিকল্পনাবিদদের কিছুটা আপত্তি আছে, তবে পরিকল্পিত নগরায়নের বাস্তবায়নের দুঃখ সবার মধ্যেই। 54টি সেবা সংস্থা সমন্বয়হীনতার অভাবে, জবাবদিহিতার অভাবে আমাদের জনদুর্ভোগ মোকাবিলা করতে পারছে না। সরকারি অফিসগুলোর মধ্যে যে পরিমাণ সমন্বয়হীনতার অভিযোগ দেওয়া হয়, এই পরিমাণ সমন্বয়হীনতা আমি দেখি না। অবৈধভাবে জায়গা দখল করছেন এবং খাল দখল করে সেখানে বিল্ডিং নির্মাণ করতেছেন এবং গার্বেজ অপসারণের ব্যবস্থা যেমনি ছিল না, এবং সেগুলোকে আরও বেশি নতজানু করার জন্য যাদের প্রয়োজন, তো এই সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করা হচ্ছে। নীতি নির্ধারকেরা বলছেন এখনও সুযোগ আছে পরিকল্পিত ঢাকাকে সাজানোর। বিকেন্দ্রীকরণের উদ্যোগের সাথে নাগরিকদেরও সহযোগিতা দরকার। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গী চুরি ফ্যাক্টরি বস্তিতে লাগা আগুন 4 ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের খবর মেলেনি, তবে পুড়ে গেছে 2 শতাধিক ঘর। বৃষ্টিতে খোলা আকাশের নিচে মানবেতর সময় কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা।
বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শেষ রাতে হঠাৎ আগুন, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গাজীপুরের টঙ্গীর চুড়ি ফ্যাক্টরি বস্তিতে। স্থানীয়দের দেয়া খবরে টঙ্গী ফায়ার স্টেশন থেকে 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, কিন্তু আগুনের ভয়াবহতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল না কিছুতেই। ভোর 4টায় গাজীপুর সদর ও ঢাকা থেকে আরও 5টি ইউনিট যোগ দেয় তাদের সাথে। মোট 8টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 5-6টা গোডাউন সব শেষ, জুডের গোডাউন সব পুরো শেষ, শুধু কাপড়টা ছাড়া আর কিছু নাই। আগুনের শব্দ উঠেছে, ছেলে মেয়েরা বাড়িতে কই বারো খাট পালং সুকের টিভি ফ্রিজ সব গেছে গা। তবে পুড়ে যায় 2 শতাধিক বসতবাড়ির শেষ সম্বল। বর্তমানে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে বাড়িগুলোর বাসিন্দারা। বৃষ্টি তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানতে পারেনি ফায়ার সার্ভিস। এই বস্তির পাশেই হামিমদের যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির যে নিজস্ব ফায়ার ফাইটিং ইউনিট বা ফায়ার ফাইটিং দল আছে, তারা আগুনে আমাদের আগেই রেসপন্স করে এবং তারা কাজ করতে থাকে। আমরা আসার পর তারা আমাদের সাথে যোগ দেয় এবং বস্তির কিছু লোকজন আমাদের সাথে কাজ করে সবাই মিলে আমরা আগুনটাকে 5:10 আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনে এখনো কারোর হতাহতের সংবাদ মেলেনি। সুমাইয়া আরিফিন, অর্নি, যমুনা নিউজ। রাজশাহী মেডিকেলে করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 4 জন। তাদের মধ্যে 3 জন রাজশাহী শহরের, একজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এদিকে মধ্যরাত থেকে কুষ্টিয়া পৌর এলাকায় শুরু হয়েছে লকডাউন। বন্ধ আছে যান চলাচল ও দোকানপাট। করোনার অন্যতম হটস্পট রাজশাহী নগরীতে চলছে 2য় দিনের লকডাউন। মধ্যরাত থেকে সব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিধিনিষেধের আওতায় এসেছে নড়াইল, কালিয়া ও লোহাগড় পৌর এলাকাসহ কয়েকটি ইউনিয়ন। 7 দিনের লকডাউনে শেরপুর পৌর এলাকায় চলছে প্রশাসনের নানা কার্যক্রম। আরও 1 সপ্তাহের বিধিনিষেধ বেড়েছে নোয়াখালী পৌরসভাসহ 6টি ইউনিয়নে। চুয়াডাঙ্গা, সাতক্ষীরা সহ বিভিন্ন স্থানে জারি আছে বিধিনিষেধ। এছাড়া খুলনায় রোববার বিকেল থেকে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে করোনা প্রতিরোধ কমিটি। লকডাউন পরিস্থিতি আমার মনে হয় একটু প্রশাসন অনেক কড়াকড়ি করতেছে আগের চেয়ে, এইটা করা উচিত ছিল। গাড়ি চলাচল সব বন্ধ। মানে আমি বেলপুকুর থেকে আসতে ভ্যানেও এসেছি, অটোতেও আসছি, আবার হাঁটেও এসেছি। আম্মু হঠাৎ করে সকাল থেকে খুব অসুস্থ আর কি। তাও তো বাসা থেকে যখন বের হই কোনো গাড়ি ঘোড়া কিছু নেই, 1 ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম। থাকার পরে তারপর গাড়ি পেলাম, এই যে আসলাম। রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মওদুদ রানা। রানা, সংক্রমণ, মৃত্যু আর বিধিনিষেধ সব মিলিয়ে কি অবস্থা রাজশাহীর? দেবাশিস, বিধিনিষেধ মোটামুটি পালন হচ্ছে। যেসব দোকানপাটগুলো রয়েছে সেগুলো নগরীতে সম্পূর্ণরূপেই বন্ধ রয়েছে, গণপরিবহন বন্ধ রয়েছে। তবে দুপুরের পর থেকে ব্যক্তিগত যানের সংখ্যা বেড়েছে এবং বিশেষ করে সাধারণ যে মানুষ চলাচল করছে তারা পায়ে হেঁটেই চলাচল করছেন। এবং পুলিশি চেকপোস্ট রয়েছে, পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। যারা বের হয়েছেন তারা নানান ধরনের অজুহাত দিচ্ছেন, আবার কেউ কেউ সত্যি সত্যি জরুরি প্রয়োজনে বের হয়েছেন। পুলিশ বলছেন তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং এই লকডাউনের যে সকল বিধিনিষেধ আছে সেটি যাতে সাধারণ মানুষ মানে সে ব্যাপারে তারা কঠোর হবেন। আর সংক্রমণ, আপনি জানেন যে রাজশাহীতে আজব 3 জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালের যে 271টি শয্যা রয়েছে, প্রত্যেকটি শয্যায় রোগী রয়েছে এবং 18 জন রোগী অতিরিক্ত ভর্তি রয়েছে, তাদের চিকিৎসা চলছে। আজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন যে এখন পর্যন্ত যে হার সেটি এখনও উদ্বেগজনক। খুব বেশি আসলে আক্রান্তের হার নিম্নগামী হয়নি। তবে গত কয়েকদিন যে গড়ে 8 থেকে 9 জন করে প্রতিদিন মানুষ মারা যাচ্ছিলেন সেই সংখ্যাটা কমেছে। তবে তিনি বলেছেন যে এটা আসলে খুব বেশি সুসংবাদ নয়। গত 1 সপ্তাহের মধ্যে আজকে মৃত্যুর হার কমেছে, কিন্তু সংক্রমণের হার যে ঊর্ধ্বমুখী সেটি রয়ে গেছে। এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে লকডাউনটি যদি পুরোপুরি চলতে থাকে এবং সেটার যদি কার্যকরী হয় সেক্ষেত্রে হয়তো করোনার যে ঊর্ধ্বমুখী হার সেটি নিম্নগামী হবে। দেবাশিস। রানা, ধন্যবাদ যুক্ত হবার জন্য। সীমান্তবর্তী জেলাগুলোতে হু হু করে বাড়ছে সংক্রমণ, সেই সাথে কোভিড হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। তিল ধারণের ঠাঁই নেই কোথাও কোথাও। বাড়ানো হচ্ছে নতুন ইউনিট, নেই প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা, আছে জনবল সংকট। নমুনা দিতেও আছে ভোগান্তির অভিযোগ। করোনার নমুনা দিতে কাউন্টারে সকাল 11টা থেকে টিকিট দেওয়ার কথা। সময় মতো হাজিরও হয়েছেন এই নারী, কিন্তু দেখা নেই কাউন্টার ম্যানের।
বেশ কিছুক্ষণ পর মিলল দেখা, এরপর লম্বা লাইন ঠেলে টিকিট কাটা, তারপর নমুনা দিতে ধীর গতি। এতে ক্ষুব্ধ নওগাঁ সদর হাসপাতালে যাওয়া এই রোগী, অন্যদেরও একই অবস্থা। দেখতে অনেক সময় লাগে, এখান থেকে টিকিটটা নিতে, জমা করে নিতে অনেক সময় লাগে। সীমান্তবর্তী জেলা নওগাঁতে সংক্রমণ হু হু করে বাড়ছে, হাসপাতালেও রোগীর চাপ। সদর হাসপাতাল, নিয়ামতপুর, পোরশা ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা রয়েছে, কিন্তু হাই ফ্লোর নেজাল ক্যানোলা কিংবা আইসিইউ বেড নেই কোথাও। ভরসা তাই রাজশাহী মেডিকেল। যখন মনে করেন যে না, এটা শুধু সেন্ট্রাল অক্সিজেন দিয়ে সম্ভব না, হাই ফ্লো অক্সিজেন বা আইসিইউ কেয়ারের ম্যানেজমেন্ট দরকার, তখন আমরা রাজশাহী মেডিকেল কলেজ অথবা বগুড়া মেডিকেল কলেজে আমরা তাদেরকে শিফট করি। তবে রাজশাহী মেডিকেলও রোগীতে ঠাসা। 10টি ওয়ার্ড, কেবিন ও আইসিইউ মিলিয়ে 271 জনের চিকিৎসার ব্যবস্থা থাকলেও ভর্তি আছে আরও বেশি। তাদের ঠাঁই হয়েছে মেঝেতে। কোভিড ডেডিকেটেড নাটোর সদর হাসপাতালেও চিকিৎসা সেবার অবস্থা ভালো নয়। চিকিৎসক নার্স সংকটে ব্যাহত সেবাদান। সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা থাকলেও হিমশিম অবস্থা। স্পেশালিস্ট কোনো ডাক্তার মানে ওইভাবে দেখে না, ও এখানে ইন্টার্ন কিছু সহকারী মেডিকেল অফিসার থাকে, ইন্টার্ন যারা। চাহিদা অনুযায়ী আমাদের বেড নাই, করোনার ইউনিটও মানে বাড়াতে হবে। নাটোরে আক্রান্তের সংখ্যা 2000 ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছে অন্তত 31 জন। জরুরি যে রোগীগুলো যেটা আইসিসিউ লাগে, সেগুলোর জন্য আমরা বগুড়া বা তারা রোগীদের পছন্দ মতো জায়গায় যদি যেতে চায় তারা রেফার করে দেওয়া হচ্ছে। সীমান্তবর্তী আরেক জনপদ সাতক্ষীরাতেও সংক্রমণ উদ্বেগজনক। কোভিড ডেডিকেটেড হাসপাতাল সাতক্ষীরা মেডিকেলের 100 শয্যা আর 8টি আইসিইউর সবগুলো রোগীতে পূর্ণ। চাপ সামলাতে সদর হাসপাতালে 30 বেড নিয়ে নতুন ইউনিট করা হয়েছে। হাসপাতালে বেড বাড়ানোর ব্যবস্থা করেছি। আমাদের সদর হাসপাতালে আগে করোনা ইউনিট ছিল না, এখানে 34 বেডের একটা করোনা ইউনিট স্থাপন করা হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। উপসচিব মাহবুব শাহিনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করলেন স্ত্রী ডাক্তার জাকির রেজওয়ান। শারীরিক ও মানসিক নির্যাতনকারী মাহবুব পরনারীতে আসক্ত বলেও জানান ডাক্তার জাকি। নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। জানিয়েছেন মাহবুব শাহিন মার্কিন নাগরিক উল্লেখ করে যমুনা টেলিভিশন যে সংবাদ প্রচার করেছিল সেই তথ্য সত্য। এই নিয়ে যোগাযোগ করা হলে উপসচিব মাহবুব শাহিন কথা বলতে রাজি হননি। ডাক্তার জাকির রেজওয়ান পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। আরেক পরিচয় ডাক্তার জাকি উপসচিব মাহবুব শাহিনের স্ত্রী। 2007 সালে পারিবারিকভাবে বিয়ে হয়। 14 বছরের সংসার জীবনের ইতি ঘটলেও তার সঙ্গে আছে 2 সন্তান। জানালেন উপসচিব মাহবুব শাহিন প্রতারক, নারী নির্যাতনকারী ও মিথ্যাবাদী। 6টা বক্সিং মারছে, আবার নাক মুখ ফেটে একদম রক্ত চলে আসছে। শুরু থেকেই আমি এত বেশি নির্যাতিত, মানে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, মানে আমার সাথে তার কোনো রিলেশনই নাই। আমি শুধু ওই বিল্ডিংটা পাহারা দেই, মানে জাস্ট সাইনবোর্ড ওয়াইফ। বাধ্য হয়ে আমি তাকে ডিভোর্স দিলাম। ডাক্তার জাকির মত, পরনারীর সঙ্গে সময় কাটানো মাহবুব শাহিনের নেশা। বান্ধবীদের সাথে নিয়মিত সময় কাটাতেন, বাসা থেকে টানা কয়েকদিন থাকতেন যোগাযোগ বিচ্ছিন্ন। আরেক দফা বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীর উপর অকথ্য নির্যাতন চালান মাহবুব শাহিন। অফিস থেকে গাড়ি নিয়ে না বলে চলে যেত এবং 2-3 দিন পরে আসতো। ফোন করলে ফোন ধরতো না। তো এই জিনিসগুলো আসলে আমাকে সন্দেহটা আরও বাড়ায় এবং আমার কাছে বিয়ের অনুমতি চায়। আমাকে বলে মানে এমন অ্যাটিটিউড করে যেন আমি তাকে ডিভোর্স দিয়ে চলে যাই। বললেন ভয়ে লজ্জায় 14 বছর নির্যাতন সহ্য করেছেন। মাহবুব শাহিন হত্যা করতে পারে তাকে, সেই শঙ্কায় 2 সন্তান নিয়ে চলে গেছেন পিতার বাসায়। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডিও করেছেন তিনি। হারাস করতেছে অফিসিয়ালি। আমার অফিসে গিয়ে আমার মানে সচিব বরাবর কমপ্লেইন দিচ্ছে, আমাকে মারার হুমকি দিচ্ছে এবং মারার চেষ্টা করতেছে। আমি এখন বেঁচে থাকতে চাই আমার সন্তানের জীবিত মা হিসেবে। শুধু স্ত্রীকে নয়, নির্যাতন করে পুলিশে হয়রানি করেছেন শ্বশুর জাকারিয়াকে। জীবনের শেষ পর্যায়ে এমন পরিণতি দেখে হতবাক সাবেক এই সরকারি কর্মকর্তা। এইভাবে লং টাইম মেয়েকেও বুঝাই যে মা থাক না, দেখি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। দেখি যে অত্যাচারের মাত্রা দিন দিন বাড়েই চলছে। আমার মেয়ে যে কথাগুলো বললো সম্পূর্ণ 100% সত্য। তারা বলছেন সরকারি চাকরির নৈতিক যোগ্যতা হারিয়েছেন মাহবুব শাহিন। সুষ্ঠু বিচার চাই। আপনাদের মেয়েদেরকে পাত্রস্থ করার ক্ষেত্রে চারিত্রিক এবং পারিবারিক বিষয়গুলো কঠিনভাবে যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেবেন। সে যত রকম অত্যাচার করছে আমার মেয়ের উপরে,
1 সেকেন্ডের জন্য তার চাকরি থাকা উচিত। স্কার্টন গার্ডেন যে কোয়ার্টারে আমি ছিলাম দীর্ঘ 2 বছর, আমি অনেকের কান্না আহাজারি শুনছি, তারা সাহস পায় না। অভিযোগের বিষয়ে উপসচিব মাহবুব শাহিনের সাথে যোগাযোগের চেষ্টা করলে মিটিংয়ের কথা বলে এড়িয়ে যান তিনি। কথা বলার ছিল। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। সংসদীয় আসনে 3টি উপনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সকালে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এই নাম চূড়ান্ত হয়। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় এই বৈঠক। এতে অংশ নিয়েছেন দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা। এই বৈঠকেই ঢাকা 14 আসনে আগা খান মিন্টু, সিলেট 3 আসনে হাবিবুর রহমান এবং কুমিল্লা 5 আসনে আবুল হাশেমকে দলের মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত হয়। 3 আসনে দলের সমর্থন পেতে 94টি মনোনয়নপত্র সংগ্রহ করেন আগ্রহী প্রার্থীরা। আগামী 28 জুলাই অনুষ্ঠিত হবে এই 3 আসনের উপনির্বাচন। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় করোনা ও বৃষ্টি সাথে নিয়ে স্থানীয় সরকারি নির্বাচনগুলো করতে হচ্ছে। পিছিয়ে আসার ইচ্ছে নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে বরিশাল পৌরসভা ও ইউপি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এ কথা বলেন তিনি। এ সময় সিইসি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেই দৃঢ়তার সাথে এসব নির্বাচন করতে হবে। ভোট আগের মতোই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো দলের বা মতের তা বিবেচ্য নয়। ভোটের অধিকার প্রতিষ্ঠাই লক্ষ্য বলেও মন্তব্য করেন সিইসি। প্রার্থী কোন দলের, কোন মতের, কোন বর্ণের, কোন ধর্মের, এটা একেবারেই বিবেচ্য বিষয় নয়। আমরা জানি প্রার্থীকে, যে প্রার্থীর যে সমস্যা এবং প্রার্থীর নির্বাচন প্রচারণার জন্য তার যতটুকু আইনগত এবং বিধিগত যে অধিকার, সে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবসময় তাদের পাশে থাকব। যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, তারাই দেশকে অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। বিএনপি একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বিতর্কিত করেছে। ক্ষমতায় ফিরে পাওয়ার মোহে বিএনপি নেতারা এখন মিথ্যাচার আর ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারাই দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। জীবনযাত্রার ব্যয় বাড়ায় 60% মহার্ঘ ভাতা ও দেশের সব অফিসে নবম বেতন স্কেল চালু সহ 6 দফা জানিয়েছে তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। তারা বলেন, নবম বেতন স্কেল চালু না হওয়া পর্যন্ত 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মূল বেতনের 60% মহার্ঘ ভাতা দিতে হবে। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বাতিলের দাবি জানান বক্তারা। বলেন, শূন্য পদে কর্মচারী নিয়োগ করে 11 থেকে 16 গ্রেডভুক্ত কর্মচারীদের 10ম গ্রেডে পদোন্নতি দিতে হবে। কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট, টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও অগ্রিম ঋণ মঞ্জুরের মতো বিষয়গুলো যার যার প্রতিষ্ঠানের উপর ছেড়ে দেওয়ারও দাবি জানান তারা। ঈদ উল আজহার পূর্বে শতভাগ বকেয়া বেতন ভাতা পরিশোধ না করলে 25 জুলাই থেকে সংশ্লিষ্ট পৌরসভায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে একথা জানান সংগঠনের নেতারা। পৌরসভার কর্মচারীরা বলেন, বেতন না পেয়ে পরিবার পরিজনের সাথে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের। 329টি পৌরসভার মধ্যে প্রায় 75 ভাগে 2 থেকে 70 মাস পর্যন্ত বেতন ভাতা বকেয়া। 1026 জন অবসরপ্রাপ্ত কর্মচারীর প্রায় 385 কোটি টাকা অবসরকালীন ভাতাও বকেয়া রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। কুরবানি ঈদের পূর্বে যদি সকল প্রকার বেতন ভাতা পরিশোধ না হয়, তাহলে আমরা সকল পৌরসভার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য আজকের সম্মেলনের মাধ্যমে বন্ধ ঘোষণা করা হলো। আমরা আগামী 25/7/2021 তারিখ হতে যে সকল পৌরসভা বেতন ভাতা দিতে ব্যর্থ এবং বোনাস দিতে ব্যর্থ হবে, সে সকল পৌরসভায় আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছি। করোনা মহামারীর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ছুটি বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে গত বছরের 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
তারপর 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর থেকেই কয়েক ধাপে ছুটি বাড়িয়েছে সরকার। এই ধারাবাহিকতায় 13 জুন পর্যন্ত থাকা ছুটি বর্ধিত করে 30 জুন পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। ভরা মৌসুমে আবারও বাড়ল চালের দাম। মিনিকেট ও ব্রি 28 চালের দাম কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। খুচরা বিক্রেতারা এজন্য মিল মালিকদের দুষছেন। ক্রেতারাও অসহায়, তাই কিনতে বাধ্য হচ্ছেন বাড়তি দামে। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। রাজধানীর বাড়িধারা এলাকার পাশেই নতুন বাজার, যেখানে খুচরা চালের বিক্রি বেশি হয়। খুচরা বিক্রেতারা বলছেন, সবচেয়ে বেশি বিক্রি হওয়া চালের মধ্যে মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়, ব্রি 28 প্রতি কেজি বেড়ে বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়, আর নাজিরশাইলের দাম কেজিতে মানভেদে 64 থেকে 68 টাকা। দাম আগের তুলনায় এই সপ্তাহে একটু বাড়তি। এই সপ্তাহে কেজিতে 2 টাকা 1.5 টাকা এরকম বাড়তি। 28-50 টাকা রেট, পায়জামা 48 টাকা রেট। খুচরা চাল আপনার কিছুদিন আগের চেয়ে কেজিতে ধরেন 2-1 টাকা বাড়ছে। ইন্ডিয়ান কিনা হইলো আমাদের 1175 টাকা কিনা, ঠিক আছে, 25 কেজি বস্তা। আমরা বস্তা বেশি 1200 টাকা 1220 টাকা এরকম বেশি। আর আমরা এমনি খুচরা বেচতেছি 65 টাকা কেজি ইন্ডিয়ান মিনিকেট। ক্রেতারা বলছেন, চালের উৎপাদন মৌসুমে এমন দাম বৃদ্ধি মোটেই সহনীয় নয়, কিন্তু নিরুপায় হয়েই কিনতে হচ্ছে বাড়তি দামে চাল। চাল কিনলাম 60 টাকা কেজি, আবার 28 চাল 50 টাকা কেজি। মনে হয় যে একটু বেশি চালের দামটা। আসলে চালের দাম অবশ্যই বাড়তি। দৈনন্দিন জীবন যাপন করতে গিয়ে আমাদের সত্যিকার অর্থে অনেক হিমশিম খাচ্ছি। গত বছরের চেয়ে এবছর এই টাইমে বর্তমান দাম বাড়তি। এই টাইমে আরও কম থাকা দরকার ছিল, কিন্তু নতুন চাল যখন বাইরে এখন প্রতি বস্তায় 300 টাকা 400 টাকা কমে যায়। তবে আমদানি করা ভারতীয় মিনিকেট সহ সব ধরনের চালের দামই স্থিতিশীল আছে। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। একেবারে শেষ দিকে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ, রোড এবং রেল স্ল্যাব স্থাপন প্রায় শেষ পর্যায়ে। একই সাথে চলছে রেলিং, গ্যাস ও বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনের কাজও। সেতুর সার্বিক অগ্রগতির 86%। মূল সেতুর কাজ শেষ হয়েছে 99.5%। আগামী বছরের জুনের মধ্যেই একই সঙ্গে গাড়ি ও ট্রেন চলাচলের উপযোগী করতে শেষ মুহূর্তের ব্যস্ততা সেতু জুড়ে। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। গেল বছরের ডিসেম্বরে সবশেষ স্প্যান স্থাপনের মধ্য দিয়ে দৃশ্যমান হয় স্বপ্নের পদ্মা সেতু। সম্ভাবনা থেকে রূপ নেয় বাস্তবতায়। দ্রুতগতিতে সেতুর কাজ শেষ করার চেষ্টায় নির্মাণ সংশ্লিষ্টরা। স্প্যান বসানোর পর সেতুতে মূল প্রাধান্য পায় রোড এবং রেল স্ল্যাব নির্মাণ। সেই কাজও শেষের পথে। 2917টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে বাকি আছে 300টি এবং 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে বাকি 200টি। রোড স্ল্যাব এবং রেলওয়ে স্ল্যাব দুইটাই শেষ পর্যায়ে। রোড স্ল্যাবের অগ্রগতি প্রায় 92% এবং রেলওয়ে স্ল্যাবের অগ্রগতি 95%। সেতু কর্তৃপক্ষ বলছে সার্বিক কাজের অগ্রগতি 86% এবং মূল সেতুর কাজ শেষ হয়েছে 93.5%। স্ল্যাব স্থাপনের পাশাপাশি কাজ চলছে প্যারাপেট ওয়াল বা রেলিংয়ের, বিদ্যুৎ ও গ্যাস লাইন সংযোগের কাজও এগোচ্ছে সমান তালে। আমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে রোডওয়ে স্ল্যাব ইরেকশন, রেলওয়ে স্ল্যাব ইরেকশন, আমাদের প্যারাপেট ওয়াল বা রেলিং যেটা বলা হয়, মিডিয়ান ব্যারিয়ার। তারপরে আমরা ট্রায়াল করছি, অ্যাসফল্ট যেটা করব বা ইম্পারভিয়াস মেমব্রেনের ট্রায়ালের কাজ হচ্ছে। স্ল্যাব বসানোর পর এর উপর 100 মিলিমিটার পুরু কংক্রিটের আস্তরণ দেওয়া হবে। এছাড়া চলবে রোড সাইন ও মার্কিং এর কাজ। স্ল্যাবের উপরে ইম্পারভিয়াস মেমব্রেন একটা বসবে। তারপরে আমাদের এখানে অ্যাসফল্ট কংক্রিট হবে 2 লেয়ারে, 40 এবং 60 100 মিলিমিটার। তারপরে হবে রোড সাইন, রোড সিগন্যাল, রোড মার্কিং। দেশের ইতিহাসে অন্যতম বড় নির্মাণ প্রকল্প ব্যয় এই পদ্মা সেতুর রেল লিঙ্ক নির্মাণ প্রকল্প, এবং করোনা মহামারীর মধ্যে সেই প্রকল্পের গতি খানিকটুকুও স্লথ হয়নি। প্রত্যাশা 2022-এর জুনে যখন পদ্মা সেতু সড়ক চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, তখন মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচলও শুরু হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, মাওয়া। ডিপিএলে আবাহনী মোহামেডানের ম্যাচে আম্পায়ারের সাথে অসদাচরণ করেছেন সাকিব আল হাসান, যার ফলে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিনি। এই বিষয়ে আরও জানব সহকর্মী হাসিনুর রহমানের কাছে। তিনি আছেন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। হাসিনুর, সাকিব ইস্যুতে কি আপডেট রয়েছে আপনার কাছে? মাঠের ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হতে পারে?
আসলে আপডেট বলতে আমরা এর আগের নিউজে দর্শকদের যেমনটা জানিয়েছিলাম যে আসলে সাকিব শাস্তি পাচ্ছেন, এটা তো নিশ্চিত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এটা নিয়ে কিন্তু বিসিবিতে কোনো মিটিং বা সভা কোনো কিছুই হচ্ছে না, কেননা এটা ম্যাচ চলাকালীন একটা ডিসিপ্লিনারি ইস্যু। এটাতে বিসিবির যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু সাকিব সাজা পাবেন। আমরা যেটা শুনেছি সাকিব যেটা গাইডলাইন আছে সেটা 2.1 কিংবা 2.8 এই দুই ধারায় কিংবা যে কোনো একটি ধারাতেও অভিযুক্ত হতে পারেন। এটা পুরোপুরি নির্ভর করছে ম্যাচের যে আম্পায়ার আছে তারা কিভাবে তার রিপোর্টটা শো করছেন। যদি লেভেল 4 দেখানো হয় তার এই ব্রিচিংটা তার অপরাধ থাকে, তাহলে কিন্তু সাকিব 5 ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। তবে আমরা যেটা আনঅফিসিয়ালি শুনেছি যে লেভেল 2 2 ধারায় তার সাকিবকে অভিযুক্ত করা হতে পারে, যেহেতু 2 দফায় 2টি ইনসিডেন্ট হয়েছে, সেক্ষেত্রে 2 ম্যাচ করে 4 ম্যাচ সাকিব নিষিদ্ধ হলেও হতে পারেন। এই বিষয়ে বিসিবির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। আমরা একটা আইডিয়া পেয়েছি যে 2টার পরপর হয়তো বিসিবি একটা আনুষ্ঠানিকভাবে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেবে যে আসলে সাকিবের শাস্তি কেমন হবে, এবং এর পরবর্তীতে সিসিডিএম গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। তো আসলে সাকিব সম্পর্কিত বিষয় এই ছিল আমার কাছে আপডেট। যেহেতু সাকিব কালকে প্রকাশ্যে গণমাধ্যমে তার এই আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং পরবর্তীতে ড্রেসিং রুমে তিনি খালেদ মাহমুদ সুজন এবং মাঠে আমরা দেখি যে তিনি আম্পায়ারদের সঙ্গেও বেশ হাসি মুখে কথা বলেছিলেন, অর্থাৎ সবার কাছেই তিনি হয়তো পার্সোনাল অ্যাপোলজি তিনি চেয়েছেন। এখন দেখা যাক আম্পায়ার কত ধারায় তাকে অভিযুক্ত করে এবং বিসিবি কি শাস্তি দেয়। ধন্যবাদ হাসিনা যুক্ত হবার জন্য। সাকিব ষড়যন্ত্রের শিকার বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। দীর্ঘদিন ধরে সাকিবকে খলনায়ক বানাতে এমন ষড়যন্ত্র বলেও মন্তব্য করেছেন তিনি। আম্পায়ারদের নেওয়া ভুল সিদ্ধান্তের প্রতিবাদে সাকিবের অবস্থানকে সাহসিকতার পরিচয় বলে উল্লেখ করেন তিনি। মোহামেডান আবাহনী ম্যাচে সাকিবের রুখে দাঁড়ানোকে সমর্থন করেছেন সাকিব পত্নী। সেই সাথে সাকিবকে সমর্থন করা সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। ক্রিকেট প্রেমীদের নিজের কর্মকাণ্ডের প্রতি সতর্ক থাকার আহ্বানও জানান শিশির। এবারে ঢাকা লিগের নামের সুবিচার করতে পারছেন না সাকিব, তামিম কিংবা তাইজুলরা, কিন্তু এর বিপরীতে অনেকটাই নিভৃতে দাপট দেখাচ্ছেন 3 তরুণ। ওপেনার ইমরানুজ্জামানের বিধ্বংসী স্ট্রাইক রেট আর বল হাতে বা হাতি স্পিনার তানভীর ইসলাম প্রতাপ দেখাচ্ছেন। সেই সাথে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী মাহমুদুল হাসান জয় রান সংগ্রাহকের তালিকায় আছেন সবার উপরে। সাকিব হারিয়ে খুঁজছেন নিজেকে, আর সে একই মঞ্চে আগমনী গান গাইছেন কিছু তরুণ। কতদূর যাবেন কিংবা ধারাবাহিক থাকবেন কিনা সে প্রশ্ন আপাতত তোলা থাক। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে নতুন করে চেনাচ্ছেন 3 তরুণ। তাই তো ডিপিএলে সাকিব যদি নিখোঁজ সংবাদ হন, তবে প্রাপ্তি সংবাদ হতে পারেন ইমরানুজ্জামান, তানভীর ইসলাম, মাহমুদুল হাসান জয়। 26 বছরে ইমরানকে দেখেন, হাতে স্ট্রোকের ফুলঝড়ি। ডিকিসপির মাঠে সাকিবের বলে আগ্রাসী ইমরানকে দেখা গেছে, তাতে টি-20তে একজন হিটারের শূন্যতা পূরণ হওয়ার স্বপ্ন দেখায় যায়। 14 বলে করেছেন টর্নেডো 41 রানের ইনিংস, 5-6 স্ট্রাইক রেট প্রায় 300। এ পর্যন্ত সব মিলিয়ে স্ট্রাইক রেট 160। ইমরানের আশপাশে নেই কেউই। ইমরানের মতো বল হাতে দাপট দেখাচ্ছেন তানভীর ইসলাম। 7 ম্যাচে 14 উইকেট নিয়ে শীর্ষে তানভীর। টি-20তে ইকোনমি 4.88। আবাহনী শাইনপুকুরের বিপক্ষে করেছিল 184 রান। সেই ম্যাচেও কিনা 23 রানে 4 উইকেট নিয়েছেন এই বাহাতি অর্থোডক্স। শেখ জামালের বিপক্ষে 2 ওভার করে 2টাতেই মেডেন, সেই সাথে 3 উইকেট। শুধু টি-20 না, লঙ্গার ভার্সনও উজ্জ্বল তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ইনিংস মিলিয়ে 13 উইকেট নিয়ে চমক দেখিয়েছিলেন তানভীর। এই দুজন থেকে একটু চেনায় মাহমুদুল হাসান জয়। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতে ফোকাসেই ছিলেন, তবে এবারের ডিপিএলে ধারাবাহিকতায় বাকি সবাইকে ছাপিয়ে গেছেন ওল্ড ডিওএইচএসের এই ওপেনার। 7 ম্যাচে 262 রান, গড় প্রায় 87। জয়ের 85 রানের ইনিংসটায় এখনও এবারের ডিপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ। তবে দপ করে জ্বলে নিভে যাবেন নাকি সত্যিকারের বিজয়ী হবেন জয়রা, সে উত্তর তোলা থাক সময়ের খাতায়। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। দীর্ঘদিনের কোয়ারেন্টাইনে হাঁপিয়ে উঠেছেন ফুটবলাররা, তবে এর মধ্যেই নিজেদের মানিয়ে নিয়ে ওমানের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। 28 মে কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়েন ফুটবলাররা। কাতারে পৌঁছেই পড়তে হয় কঠোর লকডাউনে। 2 বার করোনা টেস্ট নেগেটিভ হয়ে অনুশীলনে ফিরলেও মাঠ আর হোটেল ছাড়া কোথাও যাওয়ার সুযোগ নেই। এর মাঝে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এখন ওমান ম্যাচকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে লাল সবুজের দল।
প্রতিকূল পরিস্থিতি মানিয়ে নিয়ে ফুটবলাররা প্রস্তুতি নিচ্ছেন ওমান ম্যাচের জন্য। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টায় খবর নিয়ে ফিরবেন সহকর্মী শায়লা ইসলাম। তবে যাবার আগে আবারও আপনাদের মনে করে দিতে চাই, দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। সঙ্গেই থাকুন।